দুপুরে ৩ দফা দাবিতে সংবাদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তারা সেখানে বিক্ষোভ করেন। পরে জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুর ১টা ২০ দিকে এই ঘটনা ঘটে। এতে বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা। জুলাই যোদ্ধাদের ৩টি দাবি ছিল জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়া। জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে। এটা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জামাতের মতো আর কাউকে জুলুমের শিকার করতে হয়নি। তাই জুলাই যোদ্ধাদের কষ্ট জামাতি ভালো বোঝে বলে মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে এক শ্রমিক সমাবেশে এইসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে ঢাকা ১৫ আসনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিয়ে জামায়াত আমির বলেন, বিপ্লবের আগে কেউ দেশে নিরাপদ ছিল না, কিন্তু দুর্নীতিতে সারা দেশ ছেয়ে আছে। প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে, মব হচ্ছে, এর সমাপ্তি হওয়া উচিত। যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমি মনে করি এই জাতির জন্য একটি লজ্জাস্কর। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে, দুর্ঘটনা ঘটে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। সমাবেশে জামায়াতের স্থানীয় নেতারা বক্তব্য দেন। দেশের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ার লাগে, জামাত ইসলামী সৎ এবং যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করেছে, ডাক্তার তৈরি করেছে, আইনজীবী তৈরি করেছে, বিচারক হওয়ার মতো লোক তৈরি করেছে, পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো লোক তৈরি করেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টর জামাত চালাইতে পারবে না। সমাবেশ শেষে ঢাকা ১৫ আসনের নির্বাচনী এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিএনপি জামাত সহ ২৫টি রাজনৈতিক দল ও জোটের নেতারা ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর করেছেন। তাদের সইয়ের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টিস্নাত অনুষ্ঠানে যোগ দিয়ে তারা সই করেন। জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও অনুষ্ঠানে এনসিপি সহ কয়েকটি বামপন্থী দল যোগ দেয়নি। সনদ স্বাক্ষর শেষে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক দলিল এবং বাংলাদেশের নতুন যাত্রার সূচনা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাহবুব সৈকতের রিপোর্ট। এখন জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক ক্ষণ। নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়ে দেশের সকল শ্রেণীর মানুষের প্রতিনিধিদের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অধিকাংশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এর আগে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় সেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ
আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য, বহু উচ্চে নিয়ে গেছেন তারা। কোনোভাবেই দেশে যেন আর স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে না আসতে পারে, সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছেন, আমরা তাদের কাছে মাথা নত করছি যে তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য, পরবর্তীতেও তারা যেন সুন্দরভাবে করে, নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। আগামীর বাংলাদেশ পরিচালনার ঐতিহাসিক এই দলিল স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জুলাই সনদ আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য ঐতিহাসিক এক দলিল, যে দলিলের প্রত্যেক পরতে পরতে রয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা শহীদের রক্ত। দীর্ঘদিন বসে ঐক্যমত্য কমিশনে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো গড়ে তুলেছেন এই সনদ এবং তৈরি করেছেন তারা। এর মাধ্যমে আগামীর বাংলাদেশ কল্যাণমূলক দেশ হিসাবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা অনুষ্ঠানে আগত অতিথি এবং সারা দেশবাসীর। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ পাশে প্রায় সব দলের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক জুলাই সনদ। যদিও এনসিপি সহ বেশ কয়েকটি বাম দল সনদে স্বাক্ষর করেনি, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে প্রায় সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করেন। এটিকে ঐতিহাসিক দলিল হিসেবে অবহিত করেছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত আফজল হোসেনের রিপোর্টে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর অবশেষে বাস্তবে রূপ পেল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়েই তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে প্রায় সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করেন। তবে সনদে স্বাক্ষর করলেও তার বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। আমরা সবাই স্বাক্ষর করেছি এবং তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা পূর্ণ হবে। আমরা স্বাক্ষর করলাম, এখন আমাদের সুস্পষ্ট বিষয় হলো, দাবি হলো এর আইনে ভিত্তি প্রদান করা। এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। 2টা পদ্ধতির কথা আমরা বলেছি। একটা হচ্ছে এখানে কনস্টিটিউশনাল একটা ডিক্লারেশন হবে, সেই ডিক্লারেশনের ভিত্তিতে এটার আগে ভিত্তি হবে এবং গণভোটে এটা জনগণের ম্যান্ডেট হবে, আর পার্লামেন্ট যখন হবে তখন এটা রেটিফিকেশন হবে। তারা আমাদের কাছে কমিটেড যে আমরা এটা খুব শর্ট টাইমে আমরা একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং তারপর গণভোট, এটা খুব শর্ট টাইমে আমরা এই ব্যাপারটা সুরাহা করে আমাদেরকে জানাবেন। স্বাক্ষর এক জিনিস, বাস্তবায়ন আর এক জিনিস। আমরা পরিষ্কার বলেছি, ঐক্যমত্য কমিশনকে বলেছি, আমরা বলেছি এটা বাস্তবায়নের জন্য গণভোট লাগবে, আর সেই গণভোটটা লাগবে নির্বাচনের আগেই গণভোট লাগবে। তবে এনসিপি সহ কয়েকটি বাম রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেনি। আফজল হোসেন, মাই টিভি, ঢাকা। কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। সকালে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানান তিনি। জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়।
জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবী মানুষ একত্রিত হয়েছে। জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এই মন্তব্য করেন। ডক্টর জাহিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রই সব রাজনৈতিক দলকেই সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করেছে, তাই এর বাস্তবায়ন নিয়ে কারো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সনদে স্বাক্ষর করা বা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে। এত মানুষের রক্তপাত, এত মানুষের পঙ্গুত্ববরণ আমরা কি এত সহজেই ভুলে যাব? আমরা যদি এত সহজেই ভুলে যাই তাহলে জাতি হিসাবে সত্যিকার অর্থে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। জুলাই বিপ্লবে যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আশা করি সেই পদক্ষেপ সরকার নেবে। এটা সরকার অঙ্গীকারবদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অপরাধের সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে 12,687 ভোটে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। আর 11,537 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্বার। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের SM সালমান সাব্বির 6,975 ভোটে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে সবগুলো হলের ফলাফল গণনা করা হয় এবং সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক F নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার সকাল 9টায় ভোট শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিলেন 28,909 জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন 20,187 জন। নির্বাচনে গড়ে ভোট দিয়েছেন 69.83% ভোটার। রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় প্রায় 200 ভরি স্বর্ণ, নগদ টাকা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সংবাদ সম্মেলন করে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, পেশাদার চোর চক্রের একটি গ্রুপ 3 মাস রেকি করেন চুরির ঘটনা ঘটায়। চুরির পর আসামিরা চট্টগ্রাম, ফরিদপুর, বরিশালে পালিয়ে বেড়ায়। এই গ্রুপের 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঘটনার আগের দিন তারা মার্কেটে রেকি করে চুরির কাজে ব্যবহৃত বোরকা, শাবল মার্কেটে রেখে আসে। পরে রাতে মার্কেটের 3য় তলায় বাথরুমের গ্রিল কেটে সুমন ও শাহিন ভেতরে ঢোকে। পরে তারা শম্পা জুয়েলার্সের গেট ও তালা কেটে স্বর্ণ চুরি করে নিয়ে যায়। এই শাহিন সুমন জুটি 2021 সালে কর্ণফুলী মার্কেটের স্বর্ণের দোকানে বোরকা পরে চুরির ঘটনায় জড়িত ছিল এমন তথ্য দেয় গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত শুরু করে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে একটা গ্রুপকে চিহ্নিত করতে পারি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। তারা প্রথমে গ্রেপ্তার করে শাহিন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। তারপরে নেক্সট টিমটা যায় বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে। আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি। তারপরে ওখান থেকে ঢাকা আসা হয়। ঢাকা এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে। এই ঘটনায় আমরা প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে।
প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। আর ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে ও আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি, সেসবে ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার জন্যই এমনটা হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে পিজেটের 5 নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিনহং মেডিকেল নামের কারখানাও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে 2টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। শীতকালীন সবজি ওঠা শুরু করলেও দাম তার একটু বেশি। ডিম ও মুরগির বাজার স্বাভাবিক রয়েছে, তবে বেড়েছে পোলাওর চালের দাম। কেজি প্রতি বেড়েছে অন্তত 10 টাকা। অন্যান্য চালের দাম গত 1 মাসে খুব একটা পরিবর্তন হয়নি। এসএম আরিফের রিপোর্ট। বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা মিলেছে মূলা, ফুলকপি, পাতাকপির মতো আগাম শীতের সবজি। তবে এখনও ভরা মৌসুম না আসায় এসব সবজির দাম স্বাভাবিকের তুলনায় বেশি। এদিকে হঠাৎই দাম বেড়েছে কাঁচামরিচের। 1 সপ্তাহ ব্যবধানে কোনো জাতের মরিচের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। মূল কারণ হলো কিছুটা সংকট আছে। আমি যেটুকু জানি যে ভারতে একটু গন্ডগোল আছে, বিজিবি আছে, এলসিডি একটু কম আসছে, কম ঢুকছে। এই শর্টটার কারণে মালার দামটা বাড়ছে। মরিচের দামে বাড়ছে বেশি। জনগণই তো ভুক্তভোগী। তাছাড়া কারো ব্যবসা আর কি দাম বাল তো আর করা গেছে নাই, তো খাইতে হবো। চালের বাজার 1 মাস ধরেই প্রায় স্বাভাবিক রয়েছে। তবে পোলাওর চালের দামটা একটু বেশি। বেড়েছে কোনো চিকন চালের দামও। পোলার চাল বস্তাতে আমরা 400-500 টাকা বাড়ছে। এটা বাড়ার কারণটা আমরা বুঝি না। ওনাদেরকে জিজ্ঞেস করছি, মেল মালিকেদের, এদেরকে জিজ্ঞেস করে এরা বলে ধানের দাম বেশি। এখন কতটুকু ধানের দাম বেশি কম এটা বোধহয় সরকার খতিয়ে দেখলে ভালো হবে। লাস্ট যখন নিয়েছিলাম 15 দিন আগে, তখন ছিল হচ্ছে আপনার 76 টাকা, এটা ঠিক আছে। এখন কেজি হলো 78 টাকা করে। মুরগির মাংস আর ডিমের বাজারে গত 1 সপ্তাহে কোনো পার্থক্য নেই। সোনালী মুরগির ডিমের ডজন 140 টাকা আর সাদাটা বিক্রি হচ্ছে 135 টাকা দরে। আর ব্রয়লার মুরগির দাম 170 টাকা কেজি। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহর 135তম তিরোধান দিবস উপলক্ষে 3 দিনব্যাপী লালন উৎসব। কুষ্টিয়ার ছেউডিয়ার এবার জাতীয়ভাবে প্রথমবার আয়োজিত এই উৎসব ঘিরে সৃষ্টি হয়েছে অন্যরকম এক আবহ। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ তার মৃত্যুর দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে লালন উৎসব। তবে এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন হওয়ায় উৎসবে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। 3 দিনব্যাপী এই আয়োজন শুরু হয়েছে শুক্রবার। নান্দনিকভাবে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। বাণিজ্যিক স্টল বাদ দিয়ে গুরুত্ব দেয়া হয়েছে লালনের জীবন দর্শন ও আধ্যাত্মিকতার চর্চায়। লালন একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা তো 50 বছর ধরে আমি এখানে যাতায়াত করতেছি, এর মধ্যে তো এরকম অনুষ্ঠান হয়নি। এই আমার জীবনে প্রথম দেখতেছি যে অন্যতম একটা অনুষ্ঠান করতেছি। কোরআনে একটা আয়াত আছে, লাকুম দিনকুম ওলিয়া দিন, যার যার ধর্ম তার কাছে। তো আমরা তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে পারি না। জয় হোক দরবেশ সিরাজ সাইজির, জয় হোক ফকির লালন সাইজির, জয় হোক যত লালন অনুসারী সমস্ত মানুষ কল্যাণের। প্রতি বছরে 2 বার এই লালন অনুষ্ঠান হয়, তো প্রতিবারই আসা হয়, প্রতিবারই আসি, খুব ভালো লাগে এখানে।
এখানে এসে ভালো লাগে, কারণ লালন সাইজের গান আমাদের অনেক মোটিভেট করে, এই কারণে আমাদের ভালো লাগে আসতে। দেশ বিদেশের হাজারো লালন ভক্ত, সাধক, গবেষক ও দর্শনার্থী এরই মধ্যে ভিড় জমিয়েছেন সাইজির ধামে। আখড়াবাড়ির মূল মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা ও লালন গীতি পরিবেশনা। অংশ নিচ্ছেন দেশবরেণ্য শিল্পীরাও। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। লালনের যে জীবন আদর্শ, তার যে জীবন ধারণের পদ্ধতি, তার যে জীবনচর্যা, সেটি দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে উপস্থাপনই আমাদের এবারের এই তিরোধান দিবস এই জাতীয়ভাবে উদযাপনের মূল উদ্দেশ্য। আধ্যাত্মিকতা, মানবতা ও সাম্প্রদায়িকতা বিরোধী দর্শন নিয়ে প্রতি বছরের মতো এবারও চেরুইয়ে হয়ে উঠেছে মিলন মেলা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, লালনের এই বাণী নিয়েই আগামী রোববার পর্যন্ত চলবে এই উৎসব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন উত্তরাঞ্চলের মানুষ। খরা, বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব হওয়া লাখো মানুষ তিস্তা তীরে মশাল জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন একযোগে। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। কেউ হারিয়েছেন বাপদাদার ভিটেমাটি, কেউ নিঃস্ব হয়েছেন তিস্তার করাল ঘাসে। সবার কণ্ঠে তাই একটাই স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। নদী রক্ষায় তিস্তার তীরের হাজার হাজার মশালের আগুন যেন দ্রোহের দাবানল হয়ে জ্বলে উঠল একযোগে। বৃহস্পতিবার রাতে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার 11টি পয়েন্টে একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। নভেম্বরের মধ্যেই তিস্তা পরিকল্পনার কাজ শুরুর দাবিতে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের পদধ্বনিতে প্রকম্পিত হয় দুই পারের 105 কিলোমিটার। আমাদের কতবার বাড়ি ভাঙছে ভাই, এর হিসাব আমরা দিবার পাবার নই। আমাদের জমা জমি বাড়ি কত কিচ্ছু নাই, সব মানে বেশি সব শেষ। আমাদের থাকার কোনো বস্ত্র নাই। এই তিস্তা নদীর কবলে হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে গেছে। গণশুনানি হয়েছে, সেই গণশুনানির রেজাল্ট কি সেটিও তিস্তাপাড়ার মানুষ জানে না, যার কারণে তিস্তাপাড়ার মানুষের মনের মধ্যে ভয় এবং সংশয় যে মনে হয় এই প্রজেক্টটি হবে না। আমরা অতি দ্রুত আমাদের তিস্তা প্রকল্প মহাপ্রকল্পের কাজ নভেম্বর ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা চাই। নির্বাচনী তফসিল ঘোষণা করার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুভ উদ্বোধন শুরু করা হোক। এই তিস্তা পরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা চলবে না এবং এই পরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই নদী সংস্কার আগামী নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করা চাই। যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় করতে পারবো না, আমাদের কর্মসূচি আমরা চালিয়ে যাব। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে তিস্তা সেতু পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারের ধীরচল নীতির কারণে নদীর বৈচিত্র্য, কৃষি আর কোটি মানুষের জীবন জীবিকা আজ বিপন্ন। তাই মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরুর তাগিদ দেন তিনি। 2 কোটি মানুষের জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ হয় না। এই বৈষম্য আর কতদিন আমরা সহ্য করব? আমাদের বুক ফাটা আত্মনাদ, আমাদের কন্দন, আমাদের আত্মনাদ, তাদেরকে কোনোভাবেই আমাদের পক্ষে আনা সম্ভব হচ্ছে না। তিস্তা আজ জাতীয় সমস্যা, যার প্রভাব প্রতি বছরই পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতেও। নদী রক্ষায় তাই শীঘ্রই পদক্ষেপ চায় সবাই। ইলিয়াস মাতবর, মাই টিভি।